বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমি এখন নবম দশম শ্রেণীর পরিসংখ্যানের ঢাকা বোর্ড 2024-এর অঙ্কটি করব। দেখো, ক প্রশ্ন লেখা আছে প্রচুরক শ্রেণীর মধ্যমা নির্ণয় করো। তাহলে আমাকে জানতে হবে প্রচুরক শ্রেণী কোনটি। প্রচুরক শ্রেণী কোনটি তা চেনার উপায় হলো, গণসংখ্যা এখানে 6, 16, 12, 13, 20, 5, 4, 3, 1 রয়েছে। প্রচুর পরিমাণে গণসংখ্যা, যেহেতু প্রচুরক, তাহলে প্রচুর পরিমাণে গণসংখ্যা মানে সবচেয়ে বেশি গণসংখ্যা কত? নিশ্চয়ই সবচেয়ে বেশি গণসংখ্যা 20, কারণ এই 6, 16, 12, 13, 20, 5, 4, 3, 1 এর মধ্যে সবচেয়ে বড় গণসংখ্যা 20, তাহলে প্রচুর পরিমাণে গণসংখ্যা কত? 20। তাহলে এই 20 বরাবর উপরে 51 থেকে 60 এই শ্রেণীটাই হলো প্রচুরক শ্রেণী। তাহলে সবচেয়ে বড় যে গণসংখ্যা সেই বরাবর উপরে যে শ্রেণীটা, এটাই হলো কি শ্রেণী? প্রচুরক শ্রেণী। সুতরাং 51 থেকে 60 হলো প্রচুরক শ্রেণী। তাহলে আমরা বুঝলাম সবচেয়ে বড় গণসংখ্যা যেটা থাকবে এটার উপরের যে শ্রেণীটা সেটাই হলো প্রচুরক শ্রেণী। অর্থাৎ এখানে এই অঙ্কে সবচেয়ে বেশি গণসংখ্যা 20, আর এই বরাবর উপরে আছে 51 থেকে 60 এই শ্রেণীটি। সুতরাং প্রচুরক শ্রেণী হলো 51 থেকে 60। এখন দেখো ক, গণসংখ্যা সবচেয়ে বেশি বিশ বার রয়েছে 51 থেকে, এই যে 51 থেকে 60 শ্রেণীতে। সুতরাং 51 থেকে 60 হলো প্রচুরক শ্রেণী। অঙ্ক হচ্ছে যে প্রচুরক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর মধ্যমান। প্রচুরক শ্রেণীর মধ্যমান। প্রচুরক শ্রেণীর মধ্যমানটা কি? এই যে প্রচুরক শ্রেণীর সর্বনিম্নমান 51, উচ্চমান 60, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে 51 যোগ 60 ভাগ 2, এটাই হলো মধ্যমান। তাহলে এই দুইটা যোগ করো, 111 ভাগ 2। 111 ভাগ 2 কত হবে? 55.5। 55.5, এটাই হলো ক্ষয়ের উত্তর শেষ। আশা করি বুঝতে পেরেছ। এবার ক্ষয় কি লেখা আছে? মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করতে হলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণী লাগবে। তাহলে এখন আমরা একটা সারণী করব। ক্রমযোজিত গণসংখ্যা সারণী মধ্যক করতে গেলে ক্রমযোজিত গণসংখ্যা সারণী লাগবে। দেখো, এখন আমরা খ নাম্বার মধ্যক নির্ণয় করে এটা করব। তাহলে মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণী প্রয়োজন। এখন ক্রমযোজিত গণসংখ্যা সারণী ছকটা তৈরি করেছি। এখন দেখো কি করতে হবে। এখানে প্রাপ্ত নম্বর, তারপরে হবে গণসংখ্যা, তারপরে হবে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এখন
প্রাপ্ত নম্বর কত দেখো, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এটা প্রাপ্ত নম্বর দেখো এখানে দেওয়া আছে। তারপরে যা দেওয়া আছে তাই লেখো, গণসংখ্যা যা আছে তাই লেখো। 6, 16, 12, 13, 20, 5, 4, 3, 1। এখন দেখো ক্রমজিত গণসংখ্যা, এই এখানে আছে 6, 6 লিখবে। এবার এই 6-এর সঙ্গে 16 যোগ করো, 16 আর 6 কত, 22। এবার 22 আর 12 যোগ করো, 34। এবার 34 আর 13 যোগ করো, 47। এবার 47 আর 20 যোগ করো, 67। 67 আর 5 যোগ করো, 72। 72 আর 4 যোগ করো, 76। 76 আর 3 যোগ করো, 79। 79 আর 1 যোগ করো, 80। তাহলে দেখো এই মধ্যক করতে গেলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণী লাগে। এখন সারণী করেছি, এখানে n সমান, এটা হচ্ছে n সমান 80, n সমান 80 বা n/2 সমান 80/2 সমান 40। এখন সুতরাং মধ্যক হলো 40তম পদের মান। চল্লিশতম পদের অবস্থান দেখো, মধ্যক হলো কয়তম পদের মান, 40তম পদ। 40তম পদ আমি কোথায় খুঁজবো? এই 6-এর মধ্যে 40 নেই, 22-এ 40 নেই, 34-এর মধ্যে 40 নেই, 47-এর মধ্যে কিন্তু 40 রয়েছে। তাই এই 47 বরাবর এইখানে আসবে, এইটা হলো মধ্যক শ্রেণী। আচ্ছা, 40তম পদের অবস্থান কত শ্রেণীতে? এই যে 41 থেকে 50 শ্রেণীতে। 41 থেকে 50 শ্রেণীতে। দেখো 40, তাহলে 6-এর মধ্যে 40 নেই, 22-এর মধ্যে নেই, 34-এর মধ্যে নেই, 47-এর মধ্যে আছে। তো এই বরাবর এটা হলো মধ্যক শ্রেণী। তাই 40তম পদের মান, মধ্যক হলো 40তম পদের মান, আর 40তম পদের অবস্থান এত শ্রেণীতে। সুতরাং 41 থেকে 50 হলো মধ্যক শ্রেণী। এখন আমরা জানি মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। এটা হচ্ছে মধ্যকের সূত্র। এখন দেখো n/2 এর মান কত পেয়েছি? n/2 40, এই যে n/2 40। এখন কি লাগবে? L। এটা কি করে বের করব? এই যে 40, তাহলে 40 কার মধ্যে রয়েছে? এই 47-এর মধ্যে। এই বরাবর
এটা হলো মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 41 আর উচ্চ সীমা 50। এই নিম্ন সীমাকে বলা হয় এল। তাহলে এল মানে 41। এই বরাবর এই মধ্যক শ্রেণী বরাবর যে গণসংখ্যা এটা কত 13, এটা হয় হচ্ছে এফএম। এবং এই যে ক্রমজিত গণসংখ্যা যে 47, ঠিক এর আগের যে ক্রমজিত গণসংখ্যা এটা হয় এফসি 34। তাহলে আমি এল পেলাম, n/2 পেলাম, এফসি পেলাম, এফএম পেলাম, আবার এইচ লাগবে। শ্রেণী ব্যবধান, এইচ মানে শ্রেণী ব্যবধান। তাহলে 11 থেকে 20, এই যে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 10। সুতরাং এইচ এর মান কত হলো? 10। এখন আমি এই মানগুলো বসালেই হবে। আরেকবার ক্লিয়ার করি। তাহলে আমি এই যে n/2 40 পেলাম, এই বরাবর 6 এর মধ্যে 40 নেই, 22 নেই, 34 নেই, 47 আছে। এই বরাবর এই যে নিম্ন সীমা, এটা হবে এল এর মান, এটা হবে এফএম এর মান, আর এইটার আগেরটা হবে এফসি এর মান। যদি কথার কথা এখানে 40 না হয়ে 70 হইতো, তাহলে 70 কোন ঘরে থাকতো? এই ঘরে। তাহলে এটা হয়তো এল এর মান, এটা হয়তো এফএম এর মান, আর এর আগেরটা হয়তো এফসি এর মান। আচ্ছা, এইবার দেখো এল এর মান কত? 41 প্লাস n/2, n/2 এর মান কত? 40, এফসির মান কত? 34, এইচ এর মান কত? 10, এফএম 13। এখন দেখো জাস্ট মান বসিয়েছি, এল এর মান n/2, এফসি, এইচ, এফএম মান বসিয়েছি। এখন 41 প্লাস 40 থেকে 34 বাদ দিলে থাকে 6 গুণন 10/13। এখন কি আমি 41 সঙ্গে 6 গুণ করব? না, আগে গুণের কাজ। 41 প্লাস 6 10 60, তারপরে কত? 13। এখন তাহলে এখানে 60 ভাগ কত দিবে? 13। কত আসে? 4.62। 41 প্লাস 4.62, তাহলে 41 আর 4 কত হলো? 45.62 অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো এই যে 41 40 থেকে 34 বাদ দিলে 6 গুণ 10 10 নিচে 13। 41 বসবে আগে, এটা যোগ হবে না, কেননা আগে গুণের কাজ। প্লাস প্লাস, এবার 6 এটার সাথে গুণ হলো, 6 10 60 নিচে 13। 60কে 13 দ্বারা ভাগ করলে কত হয়? 4.62। এবার এইটার এটা যোগ করলে হবে 45.62। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা গোটা দেখি। গয় লেখা আছে বর্ণনা সহ উল্লিখিত উপাত্ত হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তাহলে এখন আমাদের গণসংখ্যা বহুভুজ আঁকতে হবে। গণসংখ্যা বহুভুজ আঁকতে আমাদের কি কি লাগে দেখি। দেখো গণসংখ্যা বহুভুজ আঁকতে দেখো গণসংখ্যা বহুভুজ আঁকতে প্রাপ্ত নম্বর, এই যে প্রাপ্ত নম্বর, তারপরে লাগে হচ্ছে মধ্যমান, আর হলো গণসংখ্যা। তাহলে আমাদের গণসংখ্যা বহুভুজ আঁকতে কি কি লাগে? প্রাপ্ত নম্বর বা শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা। তাহলে এখন প্রাপ্ত নম্বরটা কত দেখো। 11 থেকে 20, 21 থেকে 30, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90,
91 থেকে 100 প্রাপ্ত নম্বর। এবার গণসংখ্যা কত? এই যে দেখো গণসংখ্যা দেওয়া আছে 6 1 6 12 13 20 5 4 3 1। আচ্ছা, এখন এই মধ্যমানটা কি করে বের করবে? এই 11 যোগ 20 ভাগ 2, 11 যোগ 20 ভাগ 2, 15.5, 15.5, অর্থাৎ 11 যোগ 20 দিবে সমান কত হলো? 31। 31কে 2 দ্বারা ভাগ দাও, 15.5। এবার 21 আর 30 যদি তুমি যোগ করো তাহলে 51। 51 অর্ধেক কত হবে? 51কে 2 দ্বারা ভাগ করলে 25.5। এই দুইটা করার পর একটা নিয়ম দেখো পরিলক্ষিত হয়। নিয়মটা কি? যে 15.5 25.5, তার মানে কি পরেরটা কি হবে? 35.5, তারপরেরটা 45.5, তারপরেরটা 55.5, মানে 10 করে বাড়বে। 55 পরে 65.5, 65 পরে 75.5, 75 পরে 85.5, 85 পরে 95.5। দেখো, তাহলে আমাদের এই প্রাপ্ত নম্বর, মধ্যমান, গণসংখ্যা সারণীটা করে ফেললাম। এখন আমরা গ্রাফ আঁকবো। এই গ্রাফে এভাবে গ্রাফ নিয়ে এই যে প্রথমে যে 1 2 3 4 5 ঘর পরে একটা কালো একটু মোটা দাগ আছে অপেক্ষাকৃত, এইখানে এই বরাবর তুমি একটু গাঢ় দাগ দিয়ে দিবে। পেন্সিল দিয়ে করবে, আমি কলম দিয়ে করছি। আচ্ছা, এবার দেখো এই নিচের থেকে ঠিক 1 2 3 4 5 ঘর পরে একটা কালো একটু অপেক্ষাকৃত গাঢ় দাগ রয়েছে। এখানে তুমি একটু দাগ দিয়ে নাও। এই যে এখন তুমি আয়তলেখ আঁকো, গণসংখ্যা বহুভুজ আঁকো, আর অজীব রেখা আঁকো। তোমাকে এই কাজটা করে নিতে হবে। এটাকে এক্স অক্ষ লিখবে, এটাকে লিখবে ওয়াই অক্ষ। আর এখানে প্রথম 5 ঘর এই যেভাবে ভেঙে দিবে। আচ্ছা, এখানে লিখবে 0। আর এই গণসংখ্যা বহুভুজ আঁকতে হয় মধ্যমান দিয়ে, এই জন্য এই নিচে লিখবে মধ্যমান, আর এই ওয়াই অক্ষ বরাবর লিখবে গণসংখ্যা। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর কি লিখলাম? মধ্যমান। আর ওয়াই অক্ষ বরাবর কি লিখলাম? গণসংখ্যা। এইবার দেখো মধ্যমান আঁকতে এখানে আছে 15.5। তো আমরা 15.5-এর আগে যদি কিছু থাকতো তাহলে সেটা কত হইতো বলো তো? যেমন এখানে 25.5, তার আগে কত? 15.5। তাহলে তার আগে যদি একটা থাকতো সেটা কত হইতো? নিশ্চয়ই 5.5। কারণ 35.5 এর চেয়ে 10 কম 25.5, এর চেয়ে 10 কম 15.5, তাহলে এর আগেরটা কত হইতো? নিশ্চয়ই 5.5। এই জন্য আমরা এই গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে এর আগে একটা লিখব আর এর পরে একটা লিখব। 95 পরে কত হবে? তাহলে 105.5। আচ্ছা, তাহলে এই 15.5-এর আগে একটা যদি থাকতো এই নিয়ম অনুযায়ী, ধারাবাহিকতা অনুযায়ী, সেটা নিশ্চয়ই কত হইতো? 5.5। এই জন্য আমরা এইখানে লিখব এই যে বরাবর 5.5। তারপরে কত লিখব? 15.5। তারপরে কত লিখব? 25.5। তারপরে 35.5। তারপরে 45.5। তারপরে
55.5, 85.5, সরি 65.5, 75.5, 85.5, 95.5। এই যে 95.5 শেষ, এরপরে একটা নিব। কোন সংখ্যা বহুভুজের ক্ষেত্রে আগের মধ্যমান একটা নিতে হয় আর একটা পরের মধ্যমান নিতে হয়। তাহলে পরেরটা 105.5। দেখো এটা বুঝছো কিনা। এবং এই যে উপরের দিকে দেখো, এখানে 0 দেওয়ার পর এখানে 5, এখানে 10, এখানে 15, এখানে 20, এখানে 25। আর লিখলাম না কেন, সর্বোচ্চ কত আছে 20 পর্যন্ত। এখন তাহলে গণসংখ্যা বহুভুজ আঁকতে গেলে আমি কি করব, প্রথমে 5 ঘর পরে একটা এদিকে দাগ দিব, 5 ঘর ভেতরে একটি দাগ দিলাম। এখানে x লিখবো, এখানে y লিখবো, আর এখানে লিখবো মধ্যমান। এই x অক্ষ বরাবর লিখবো মধ্যমান, আর y অক্ষ বরাবর লিখবো গণসংখ্যা। তারপর প্রথম 5 ঘর ভেঙে দেবো, এখানে 0, তারপরে এই বরাবর 5, 10, 15, 20, 25 লিখবো। এরপরে এই মধ্যমানের ঠিক আগের একটা মধ্যমান নিব আর পরের একটা মধ্যমান নিব। এই আগের মধ্যমান থেকে শুরু করব 100, এই যে 5.5, তারপরে এইভাবে সিরিয়ালি শুরু করে লাস্টে আবার 105.5 লিখলাম। এখন দেখো এই 15.5 আবার 6, তাহলে 15.5 কি এখানে না এখানে? এখানে 6 ঘর, তাহলে 1, 2, 3, 4, 5, 6, এইখানে একটা, এখানে চিহ্নিত করো। এরপরে দেখো 16 ঘর, কত 25.5 বরাবর 16, 25.5, 16, তাহলে 5, 10, 15, 16 এখানে চিহ্নিত করলাম। এরপরে 12, 35 বরাবর 12, এখানে 35 বরাবর 5, 10, 11 এইখানে চিহ্নিত করলাম। তারপরে 45 বরাবর 13, 5, 10, 11, 12, 13। তারপরে 20 বরাবর, এই যে 20, 55 বরাবর 20, 5, 10, 15, 20 এখানে চিহ্নিত করলাম। তারপরে 5 এই বরাবর 5, তারপরে 75 বরাবর 4, এই যে 4। তারপরে 85.5 বরাবর 3, 1, 2, 3। তারপরে 95.5 বরাবর 1, 95.5 বরাবর এই যে 1। পরে একটা বেশি লিখেছি, এদিকে আগে একটা বেশি লিখেছি। এখন যে কাজ করব, এই যে স্কেল দিয়ে এইখানে যোগ করে দিব, এইখানে যোগ করব, এইখানে যোগ করব, এখানে, 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 এখানে। তারপরে কি করব, এই যে আগে একটা নিয়েছিলাম জাস্ট এটার সাথে যোগ করে দিব। এই যে পরে একটা নিয়েছিলাম জাস্ট এটার সাথে যোগ করে দিব, শেষ। তাহলে গণসংখ্যা বহুভুজ হয়ে গেল। এখন বর্ণনাটা কি হবে? বর্ণনাটা এভাবে হবে যে ছক কাগজে x অক্ষ বরাবর মধ্যমান এবং y অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে গণসংখ্যা বহুভুজ আঁকা হলো। এখানে x অক্ষ বরাবর দেখো তো এখানে কত, 5.5। আচ্ছা, 5.5 থেকে 15.5 ব্যবধান কত, 10। কিন্তু এখানে ঘর কয়টা, 1, 2, 3, 4, 5। তার মানে কি, ঘর রয়েছে 5 কিন্তু ব্যবধান রয়েছে 10। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ভাষাটা কি হবে, 1 ঘর সমান 2 একক। এই যে x অক্ষ বরাবর 1 ঘর সমান 2 একক, মানে যে 2, 4, 6, 8, 10। তাহলে ব্যবধান কিন্তু 10 হলো। এই জন্য আমরা লিখবো
যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর মধ্যমান, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে গণসংখ্যা বহুভুজ আঁকা হলো। তারপরে লিখবে যে এখানে এক্স অক্ষ বরাবর এক ঘর সমান 2 একক এবং ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান, এখানে কিন্তু 1 একক। কেন? এই যে 1 2 3 4 5, এক ঘরকে 1 ধরা হয়েছে। তাহলে এক্স অক্ষ বরাবর এক ঘর সমান 2 একক, ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান 1 একক, এবং এখানে 0 হতে 5.5 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। এই অঙ্কটি বোঝার ক্ষেত্রে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে।